নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হবে পৃথিবী সম্বন্ধে। অর্থাৎ আজকে আমরা ইতিহাস নিয়ে কথা বলবো না, আজকে আমরা বলবো ভূগোল নিয়ে কথা। ভূগোলের বিভিন্ন বিষয়, তার মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হলো আমাদের পৃথিবী। আমাদের পৃথিবীর যে অক্ষরেখা, যে দ্রাঘিমা রেখা, ভারতের প্রমাণ সময়, স্থানীয় সময়, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। অক্ষরেখা কি, দ্রাঘিমা রেখা কি, এর জন্য কি হয়, কি হতে পারে, কি করে তারিখ নির্ধারণ হয়, কিভাবে দিন নির্ধারণ হয়, সবকিছু আজকে আমরা এই ব্যাপারে জানবো। সবকিছুই খুব ভালোভাবে আমরা তোমাদের কাছে জানানোর চেষ্টা করবো। সো কিপ ইউর আইজ অন এবং গোটা ভিডিওটা দেখো এবং আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো গিয়ে ভূগোল, বা যাকে আমরা বলি জিওগ্রাফি। আমি একদম বেস থেকে শুরু করছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা হচ্ছে নতুন। সো যদি আমি প্রথমেই বলি যে আমরা পৃথিবীর শেপ কিন্তু কোনো অর্ডিনারি শেপ না। আমরা বলি পৃথিবী হচ্ছে কি গোলক কিংবা অভিগত গোলক। অর্থাৎ গোলক মিন্স কি, আমরা ভেবে নিই হয়তো পৃথিবী গোল, রাউন্ড, অথবা আমরা ভেবে নিই পৃথিবী হচ্ছে এই টাইপের একটা বস্তু, কিংবা এইটা আমরা বলি, অর্থাৎ এটাকে আমরা বলি স্ফিয়ার, এটাকে বলি আমরা মানে স্ফিয়ার তো একটা গোলক টাইপের, আর এটা হচ্ছে অভিগত গোলক, মানে অ্যাপ্রক্সিমেটলি হতে পারে। কিন্তু ইন অ্যাকচুয়াল পৃথিবী কিন্তু এইরকম দেখতে। কিন্তু ইন অ্যাকচুয়াল অনেকটা এরকম দেখতে। এটাকে আমরা বলি জিওড। জিওড কথাটি অর্থ হলো পৃথিবীর আকৃতির সাথে যেহেতু অন্য কোনো আকৃতি, ভালো করে দেখো, এই জিনিসটা অন্য কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না, কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না। অর্থাৎ যেটা এর শেপ যেটা রয়েছে এটা অন্য কারোর সাথে মিল খায় না, সেটার জন্য এটাকে আমরা বলি কি জিওড। জিওড কথার অর্থ হচ্ছে পৃথিবীর আকৃতি এমন হবে যেটা অন্য কারোর সাথে তুলনা করা যাবে না। এটাকে কম্পেয়ার করা যাবে, কম্পেয়ার করা যাবে না। এই জন্য বলা হয় যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মধ্যে, অর্থাৎ the only thing that we get to compare with the shape of the earth is the earth itself. এটার জন্য জিওড কথার অর্থ হলো কি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন। এটা হচ্ছে ইনঅ্যাকচুয়াল শেপ অফ দ্য আর্থ। কিন্তু আমরা কি করি নিজেদের হিসাবের সুবিধার জন্য, যেমন হিসাবের সুবিধা কারণ আমরা জানি কি 365 দিনে এক বছর হয়, তাই তো? কিন্তু ইনঅ্যাকচুয়াল কি 365 দিনে এক বছর হয় না, এরপরও কিছু ঘন্টা এক্সট্রা থেকে যায়। 365 দিন, 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, মানে প্রায় 365 6 আওয়ার্স এটা এক্সট্রা থেকে যায় প্রত্যেক বছর। এবং এই এক্সট্রা থাকার জন্যই প্রতি 4 বছর অন্তর অন্তর কি হয়, একদিন করে বেড়ে যায়। অর্থাৎ 6 into 4, 4 6 24, 24 আওয়ার্স, 24 আওয়ার্স বেড়ে আছে। 24 আওয়ার্স মানে কি একদিন, ওয়ান ডে। এই একদিনটা কোথায় বলছে, ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে 28 থেকে সেটা 29 এ বেড়েছে, যেটা 29 হচ্ছে তাদেরকে আমরা লিপ ইয়ার বলছি। তো হিসাবের সুবিধার জন্য আমরা অনেক সময় কি করি, সবকিছুকে নিজের মনের মতো করে আমরা সাজিয়ে দিই। এখানেও আমরা জিওটাকে সেভাবে করে দেখবো যে পৃথিবীর যে বিভিন্ন ভূবিজ্ঞানীরা রয়েছে, সেটা এই ভূবিজ্ঞানীরা পৃথিবীর যে শেপটা রয়েছে, এই শেপ গুলোকে কি করে একটা পারফেক্ট করে আমাদের সামনে উপস্থাপনা করেছে। যেমন পৃথিবীতে যেমন মারিয়ানা খাত রয়েছে, যেটা 11 কিলোমিটার ডিপ। আবার সে রয়েছে মাউন্ট এভারেস্ট, যেটা 8,850 মিটার, প্রায় 8 কিলোমিটার 850 মিটার উঁচু। এটা 11 কিলোমিটার ডিপ, ঠিক আছে। এছাড়া পৃথিবীর বৃহত্তম সোনার খনি রবিনসন দ্বীপ রয়েছে। পৃথিবীর মধ্যে 12 কিলোমিটারের কৃত্রিম গর্ত করা হয়েছে। 12 কিলোমিটার কৃত্রিম গর্ত, ভাবা যায় কতটা হতে পারে। এবং তুমি একটা কথা বলো, এই একটা ইমাজিন করো কি, এই পর্বত যেটা রয়েছে এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, 8,850 মিটার। এবং আমরা জানি প্রশান্ত মহাসাগর অর্থাৎ প্যাসিফিক ওশনে একটা ট্রেঞ্চ রয়েছে। কি ট্রেঞ্চ? ট্রেঞ্চকে আমরা বাংলায় বলি খাত। খাত মানে কোনো বড় গর্ত।
আপনার কোনো বড় হবে, অর্থাৎ এই যে ট্রেঞ্চ রয়েছে এবং এর সাথে মাউন্টেন্স রয়েছে, এই ট্রেঞ্চটা হচ্ছে 11 কিলোমিটার ডিপ। তার একটা কথা বলবো, এটা 8 কিলোমিটার, এটা 11 কিলোমিটার। ইট মিনস যদি আমরা মাউন্ট এভারেস্টকে উল্টা করে কোনোদিনও মারিয়ানা খাতের ভিতরে ঢুকাতে চেষ্টা করি, আমার হাতে মিনিমাম 2 পয়েন্ট সামথিং কিছু একটা পড়ে থাকবে। অর্থাৎ মাউন্ট এভারেস্ট যদি উল্টা করে আমরা এই মারিয়ানা খাতে ঢুকাই, তাহলেও কিন্তু আমি 2 কিলোমিটার মতো এক্সট্রা পাচ্ছি। তাহলে পৃথিবীকে কোথাও বিরাট কিছু আবার কোথাও একটু ফাঁপা, কোথাও একটু চাপা। এটার জন্য কি হয়, পৃথিবীর আকৃতির সাথে কিন্তু আমরা কোনো কিছুর আকৃতির তুলনা করতে পারি না। এটার জন্য বিজ্ঞানীরা কি করেছে, যে জায়গাটা চাপা ওখান থেকে কিছুটা তুলে নিয়েছে এবং যে জায়গাটা বেশি ফাঁপা ওখান থেকে চেপে দিয়েছে। ওই জন্য এই জায়গাটা যেমন, এই জায়গাটা কি আছে একটু চাপা, এটাকে তুলে নিল। আবার এই জায়গাটাকে বেড়ে আছে, তো এই জায়গাটাকে কমিয়ে নিল। এই জায়গাটা এইভাবে করে 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 এটাকে কি দিয়েছে, একটা প্রপার শেপ দিয়েছে, একটা প্রপার কি হয়েছে শেপ দিয়েছে। এবং এই প্রপার শেপটা কি, একটা রাউন্ড টাইপ, রাউন্ড বা আমরা বাংলা বলি গোলক। এটা মূলত আমাদের হিসাবের সুবিধার জন্য, এটা কি আমাদের হিসাবের সুবিধার জন্য, যে পৃথিবীর আকৃতি কি ইন অ্যাকচুয়ালিটি জিওর, এটা কি একটা জিওগ্রাফিক্যাল টার্ম জিওর, কিন্তু হিসাবের সুবিধার জন্য আমরা কি বলছি, এটা হচ্ছে কি একটা গোলক। এটা হচ্ছে কি গোলক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কি জিওর বলি, কখন আমরা বলি গোলক। তো ইন অ্যাকচুয়াল যদি তোমাকে জিজ্ঞেস করে পৃথিবীর আকৃতি কি, তাহলে সেটা জিওর, কিন্তু আমরা সাধারণত বলে থাকি পৃথিবীর আকৃতি হলো গোল, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে আমি তোমাকে আরো কয়েকটা কথা বলার রয়েছে। একদম শুরুতে পৃথিবী কেমন ছিল? একদম শুরুতে পৃথিবী তো একটা জ্বলন্ত আগুনের পিণ্ড ছিল, কিন্তু আমরা জানি, ঠিক আছে? পৃথিবীর সৃষ্টির একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে, যাকে আমরা বলি বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলা হয় যে পৃথিবীর সৃষ্টি, বিগ ব্যাং থিওরিটা কেমন, পৃথিবীর সৃষ্টির অনেক থিওরি আছে, যে পৃথিবী এমন একটা কি ছিল, যে সূর্য থেকে, এমন থিওরির মধ্যে সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি, যে একটা বিরাট নক্ষত্র যাচ্ছিল এবং সূর্য থেকে কিছুটা অংশ টেনে নিয়েছে, সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে সেটা হয়েছে। সূর্য কি কোনো গ্রহ বা কিছু না, সূর্য একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। গ্যাস থেকে সলিড ফর্ম হওয়াটা খুব একটা কঠিন, তো এই জন্য এই থিওরি গুলাকে সেরকম ভাবে মানা হয় না। তো পৃথিবীর বিভিন্ন থিওরি রয়েছে, যেমন একটা হচ্ছে গিয়ে আমরা বলছি নক্ষত্র আকর্ষণের যে তত্ত্ব, নক্ষত্র আকর্ষণ তত্ত্ব। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এটা কি বলছে, নক্ষত্র আকর্ষণ তত্ত্ব কেমন বলছে, যে কোন একটা পাওয়ারফুল স্টার যার কি হয়েছে, মানে ম্যাগনেটিক ফোর্স বেশি হচ্ছে, সেটা সূর্য থেকে কিছুটা খাপড়ে তুলে বিভিন্ন গ্রহ সৃষ্টি করেছে। আবার একটা থিওরি রয়েছে কি, যে কোন একটা বড় গ্রহ যাচ্ছে, ওটার সাথে ওপরে ধাক্কা লেগে সেটা পার্টিকেলস গুলো মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গ্রহ সৃষ্টি হয়েছে। আর 3য় নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ থিওরি, যেটা আমি যদি বলছি, তাহলে 2 নম্বর আমাদের গেল ওই থিওরিটা, এটা আমি লিখলাম না। 3 নম্বর গেল কোন থিওরি, যে বিগ ব্যাং থিওরি। এটাই আমাদের মেন জানার বিষয়, কারণ আজ পর্যন্ত বিজ্ঞানীরা যে থিওরিটাকে সর্বাপেক্ষা মানে প্রমাণযোগ্য এবং সবচেয়ে ভরসাযোগ্য করে পেয়েছে, সেটা হচ্ছে দ্য বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরিটা কেমন, এই বিগ ব্যাং থিওরিটা তোমাদের একটু বলি। এখানে মনে করা হয় যে পৃথিবী আগে যে মহাকাশ ছিল, সেটা ছিল একটা ছোট্ট বলের মতো, একটা ছোট্ট কণার মতো, এবং এটাতে প্রচন্ড পরিমাণে ছিল হিট। কি ছিল? হিট। আর কি ছিল? প্রেসার। এবং এই হিট বা প্রেসার যখন তার লিমিটটাকে এক্সটেন্ড করে দেয়, অর্থাৎ লিমিট থেকে ছাপিয়ে চলে যায়, তখন এটা একটা বিরাট ব্লাস্ট হয়। কি হয়? ব্লাস্ট। এবং এই ব্লাস্টটা এত বড় হয় যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে, এবং এই ব্লাস্টের থেকে ধীরে 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 বিভিন্ন শক্তি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং সেটা পরবর্তীকালে কনসলিডেট হয়ে তৈরি করে বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং বলা হয়। তো যেমন এই সমস্ত থিওরি রয়েছে, এবং তাছাড়া চন্দ্র সৃষ্টি, আমাদের উপগ্রহ চাঁদ, এটাও তো কিন্তু অনেক থিওরি রয়েছে। এমন অনেক সময় বলা হয় পৃথিবীতে কোনো বিরাট শহরে যে উল্কাপাত হয়ে থাকে, সেখান থেকে একটা বিরাট অংশ মহাকাশে চলে গেছিল। তো এগুলো মানে কি থিওরি, সব থিওরিতে সবসময়
সঠিক হবে সেটা বলার কথা না। যেমন আগে একটা টাইমে মনে করা হতো পৃথিবী হচ্ছে কি চারটা, পৃথিবী একটা চারটা রুটির মতো, আমরা যদি ধারে ধারে আমরা এগিয়ে পড়ে যাবো। ওটা যদি একটা টাইমে সমুদ্র যাত্রা ব্যান ছিল। সমুদ্র যাত্রা কেন ব্যান ছিল? কারণ মানুষ সেরকম ভাবে ছিল না। গ্যালিলিও গ্যালিলি প্রথম প্রমাণ করেন যে পৃথিবী গোল। তবে গ্যালিলিও গ্যালিলি যখন এই বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে আঘাত আনেন, তাকে কি করা হয় যে অন্ধ কামড়ায় ফেলে দেওয়া হয়, এবং অন্ধকারে দীর্ঘদিন থাকার পরে তার চোখের যে রেটিনা বা কর্নিয়া গুলো সেগুলো খারাপ হয়ে যায়, দীর্ঘকাল অন্ধকারে থাকার জন্য এবং সে জীবনে অন্ধ হয়ে যায়। তো অনেক সময় এমন অনেক থিওরি দেওয়া হয়েছে যেগুলো ভুল, কিন্তু ওগুলো থেকে আমাদেরকে হালকা একটু আমরা জেনে নেবো। ভুল থিওরি আমরা করবো না, কি ছিল আগে এবং সেটা পরবর্তীকালে আধুনিক যুগে কি যে দাঁড়িয়েছে সেটা তোমাদেরকে একটু জানাই। তো আগে এরকম মনে করা হতো পৃথিবী চারটা, ঠিক আছে। অনেক সময় মনে করা হতো পৃথিবী একদম প্রপার গোল, কিন্তু আমরা কি জানলাম পৃথিবী হচ্ছে জিও। পৃথিবী হচ্ছে কি জিও। তো বিগ ব্যাং থিওরি সেই পৃথিবীর সৃষ্টির একটা থিওরি, যেটা হচ্ছে দ্য ক্রিয়েশন অফ আর্থ। দ্য ক্রিয়েশন অফ আর্থ, ক্রিয়েশন অফ আর্থের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য থিওরি হচ্ছে এই বিগ ব্যাং থিওরি। ক্রিয়েশনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য থিওরি কি? এই বিগ ব্যাং থিওরি। যেমন বললাম, একটা ছোট্ট চালের কণার মধ্যে যদি হাই প্রেসার হাই হিট থাকে, এটা এত যদি ব্লাস্ট করেছে যেখান থেকে শক্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং পরবর্তীকালে সেগুলো কনসেন্ট্রেটেড হয়ে তৈরি করেছে সোলার সিস্টেম। তো এগুলো হচ্ছে কি বিগ ব্যাং থিওরি মেন। আমাদের কাছে আলোচনার মেন বিষয়বস্তু বিগ ব্যাং থিওরি না, কিন্তু এর পরবর্তীকালে আমরা যাবো বিভিন্ন অক্ষরেখা দ্রাঘিমাতে। আমরা চলো ওইটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা এগুলো কি একটু পৃথিবীতে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকি। কেউ আমেরিকা, কেউ রাশিয়া, কেউ ইউক্রেন, কেউ ইন্ডিয়া, কেউ পাকিস্তান, কেউ নেপাল, কেউ ভুটান, কেউ বাংলাদেশ, আবার কেউ নিউ ইয়র্কে থাকে, কেউ দক্ষিণ আমেরিকাতে থাকে, ঠিক আছে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। সো পৃথিবীর বিভিন্ন জায়গায় অক্ষর অনেকটা দূরে, এবং পৃথিবীর সব জায়গায় টাইম কিন্তু একই না। আমি তোমাদেরকে বলে রাখি একটা জিনিস, পৃথিবীর অক্ষ, কেননা এটা তো মূলত এটা বিভিন্ন জায়গায় টাইম এক না, এর একটা মেইন কারণ হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে অক্ষরেখা। যদি অক্ষরেখা আমরা বুঝি, তো দ্রাঘিমা রেখা ইট উইল বি ইজি ফর আস টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার। সো আমি তোমাদের একটা বলি, পৃথিবী পৃথিবী এই পৃথিবীকে যদি আমরা মনে করি, এই পৃথিবীটা কিন্তু আমরা কি মনে করি, পৃথিবীর একটা অক্ষর। যেমন আমরা লাট্টু লিখে একটা লাট্টু বাজার ছেড়ে দিলাম, লাট্টুটা নিচে কানের উপর ঘুরতে থাকে না, লাট্টুটা তো আমরা হাতে, লাট্টুটা যে লেখা সোজা লেখা করা হয়, যেমন আমি এই একটা লাট্টু, এই যে একটা লাট্টু, এই লাট্টুটা আছে এবং এই লাট্টুটা বান্ডন ঘুরছে, এটা ঘুরতে থাকছে, এই যে এটা ঘুরতে থাকছে, এই লাট্টুটা কোথায় ঘুরছে? নিজ অক্ষের উপর ঘুরছে। এই যে রেখা সোজা বরাবর সেটা ঘুরছে, এটা আমরা বলছি অ্যাক্সিস বা অক্ষ। এটা কি বলি? অ্যাক্সিস বা অক্ষ। ইংরেজিতে এটা বলে অ্যাক্সিস, আর বাংলাতে এটা বলে অক্ষ। তো এতটুকু তোমাদের বোঝা গেল, পৃথিবীও কিন্তু একটা অক্ষের উপর ক্রমাগত ঘুরছে, কিন্তু দেয়ার ইজ এ ডিফারেন্স, দেয়ার ইজ স্লাইট ডিফারেন্স, যেটি ওই অক্ষটা কিন্তু একদম 90 ডিগ্রি এরকম আমরা ভেবে নিচ্ছি, ধরলাম পৃথিবীর অক্ষ এটা, কিন্তু ইন অ্যাকচুয়াল না, পৃথিবীর অক্ষ এরকম না। পৃথিবীর অক্ষ হচ্ছে ইন অ্যাকচুয়াল এই টাইপের, পৃথিবীর অক্ষ ইন অ্যাকচুয়াল এই টাইপের, অর্থাৎ কি 90 ডিগ্রি না হয়ে এটা কিছুটা বেঁকে আছে, 90 ডিগ্রি না হয়ে কি আছে, কিছুটা বেঁকে আছে, এবং এটার মধ্যে এই পার্থক্যটা কত? 23.5 ডিগ্রি। এটার পার্থক্যটা কত বললাম? 23.5 ডিগ্রি এটার পার্থক্যটা। তাহলে এটা আর এটা কি 90, এটা আমরা ধরে রাখবো বৃত্ত ধরে রাখবো, তাহলে বৃত্তর টোটাল কত? 180, বৃত্তর টোটাল কত? 180, আর এখান থেকে যদি আমি একটা রেখা কল্পনা করি, তাহলে এটা 90 হওয়ার কথা, এবার এদিকটাও 90, তাহলে এদিক থেকে যদি আমি এটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এদিক থেকে এটা 90 হওয়ার কথা, আবার যদি আমি এদিকটা বাদ দিই তাহলে এটা 90, তো এদিকটা বাকি কত থাকছে? তাহলে 90 ডিগ্রি মাইনাস 20 গুণ 1 ডিগ্রি বা 23.5 ডিগ্রি, তাহলে কত? 66 পূর্ণ 1/2 ডিগ্রি, তাই তো? তো এইটা হচ্ছে 23.5 ডিগ্রি, আর বাকি যে বড় অংশটা সেটা হচ্ছে 66.1 ডিগ্রি, অর্থাৎ পৃথিবীর অক্ষ
তার কক্ষতল, কক্ষতল মানে কক্ষপথ বরাবর যেটা পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে 63.6 ডিগ্রি কোণে হেলে থাকে। পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 63.6 ডিগ্রি কোণে হেলে থাকে। আবার লিখে দিচ্ছি, তাহলে অক্ষ কক্ষতলের সঙ্গে, কক্ষতল কক্ষতল এর সঙ্গে 63.6 ডিগ্রি কোণে হেলে থাকে। 63.6 ডিগ্রি কোণে হেলে থাকে। অর্থাৎ যদি আমি বলি আমার এই জায়গাটা আমি মিলিয়ে দিলাম, এই জায়গাটা তাহলে বুঝে গেলে কত উপরে আমি ম্যাচ করে দেখি নিচে করে বিয়োগটা কেটে নিল। এটা হচ্ছে নর্থ, দিস ইজ দা সাউথ। তাহলে এদিকটা আমার নর্থ হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা একটু এদিকে চলে এসেছে। আর যেদিকে এদিকে এসছে এটা এদিকে চলে আসবে, স্বাভাবিক কথা। তাহলে এটা কি আমার নর্থ পোল, এটা আবার সাউথ পোল। এবার এটা তো গেল মেন পোল। এটা তো এইভাবে করে রাউন্ড এন্ড রাউন্ড ঘুরেই চলেছে না, একদম আমার এইভাবে করে রাউন্ড এন্ড রাউন্ড ঘুরে চলেছে। এই রাউন্ড এন্ড রাউন্ড যদি না ঘুরে তাহলে পৃথিবী থেকে দিনরাত হবে না। পৃথিবীর অক্ষে, পৃথিবী নিজ অক্ষের উপর যখন ঘুরছে, এটা ঘুরে প্রায় 24 ঘন্টা। আমি বললাম প্রায়, প্রপার 24 ঘন্টা না, এখানে কিন্তু 24 ঘন্টা একটু কম লাগে, 23 ঘন্টা সামথিং লাগে। আমরা ধরে নিয়েছি 24 ঘন্টা, 24 আওয়ার্স। সেখানেও বিশাল সুবিধার জন্য 24 ঘন্টাতে অক্ষে একবার ঘুরে, এবং এটাকে বলে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীতে কি হয়? ডে এন্ড নাইট, দিন রাত, ডে এন্ড নাইট হয়ে যায়। তো এতটুকু বোঝা গেল ডে এন্ড নাইট কি করে হয়। তাহলে ডে এন্ড নাইট এইভাবে করে চলছে, আমরা দেখতে পেলাম। এবার এটাকেই আমরা এই ছবিটা তোমরা দেখে নাও, এই ছবিটা যদি তোমরা বুঝতে পারো এর পরবর্তী সুন্দর হবে। এই ছবিটার মধ্যে আমরা পরের ছবিটা করবো। এবার আমরা চিনবো বিভিন্ন রেখা। এবার আমরা কি চিনবো? বিভিন্ন রেখা সম্পর্ক। কি রেখা রয়েছে পৃথিবীর কোন কটা রেখা রয়েছে সেগুলো হিসাব। তো এবার এটা আমি বুঝাবো। এটা হচ্ছে কি আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের যে এই পৃথিবীটা রয়েছে, এই পৃথিবীটাকে আমরা এবার একটু ঘোরাবো না, এবার আবার হিসাবে শুনবো। এবার আমরা ধরে নিচ্ছি পৃথিবী একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবী যখন আগে এভাবে করে পিঠে ছিল, পৃথিবী এখন দেখুন, পৃথিবী এখন স্ট্রেট 90 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে। পৃথিবীর মাঝখান বরাবর একটা রেখা, এটাকে আমরা বলি পৃথিবীর মাঝখান বরাবর একটা রেখা গেছে, যেটা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করে যোগ দিচ্ছে। উত্তরটাকে বলে উত্তর গোলার্ধ, নিচেরটাকে বলে দক্ষিণ গোলার্ধ। এটাকে ইংরেজির নাম হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে কি সাউদার্ন হেমিস্ফিয়ার। এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এদিকেও 0 ডিগ্রি। এটা গেল আমাদের প্রথম কথা, আমাদের গেল এটা। সেকেন্ডে আমাদের মেন কয়টা জানতে হবে? উপর দিকে গেছে একটা, নিচ দিকে গেছে। উপরেরটা হচ্ছে 23.5 ডিগ্রি বা 23.5 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি, এটা হচ্ছে সাউথ। ওকে, একটা নর্থ আর একটা সাউথ। এবার উপর দিক দিয়ে গেছে একটা, এটা হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে কত? 66.5 ডিগ্রি সাউথ। ঠিক আছে। আর উপরে এটা কি হচ্ছে? একটা বিন্দুতে পরিণত হবে। এর একটা বিন্দু, এই একটা বিন্দু। This is 90 degree north and 90 degree south. এই প্রত্যেকটার কতগুলো নাম আছে। 0 ডিগ্রি রেখাটা যেটা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করেছে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে অবস্থিত সবথেকে বড় অক্ষরেখা। অক্ষরেখার বৈশিষ্ট্য, আচ্ছা এই যে যতগুলো আমরা ভাবলাম সেটা প্রত্যেকটা অক্ষরেখা। তো অক্ষরেখার আমরা বৈশিষ্ট্য কি পাচ্ছি? আচ্ছা, এটা কিন্তু এখান থেকে শুরু হয়ে এখানে যাবে, অর্থাৎ পৃথিবীটা আমরা ম্যাপটা দেখি, তোমরা আমরা হাতটা লক্ষ্য করো। পৃথিবী হচ্ছে কি এই টাইপের গোল, ঠিক আছে, কিন্তু আমরা যখন ম্যাপটা দেখি আমরা এইভাবে করে দেখি, যেটাকে আমরা একদম বিছড়ে, এইভাবে করে আমরা বিছড়ে দেখি।
আবার কিন্তু যখন এই দুটার পাতাকে আমি এরকম করে জোড়া লাগাই, কারণ এই দুটা তো পিছনে থেকে আছে, কারণ ম্যাপ আমাদের এরকম হয়। ওয়ার্ল্ড ম্যাপ দেখো আমরা পৃথিবীর একটা গোটা পেপারে আমরা পেয়ে যাই, কিন্তু ইনঅ্যাকচুয়াল তো পৃথিবী গোল, তো ওটাকে পাই কি করে? ওটার জন্য এটাকে আমাদেরকে এইভাবে করে দিতে হবে, কিন্তু আবার এই দুটো লাইন আমার হাতে ছেড়ে আছে। তো এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে যে পৃথিবীর ম্যাপ যেটা আমরা দেখি, ইনঅ্যাকচুয়াল পৃথিবী আলাদা। এটা কিন্তু গোটা রাউন্ড ঘুরেছে, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এখান থেকে গিয়ে পিছন থেকে আবার এসেছে। অর্থাৎ যদি আমি দেখাই তাহলে এটা এইরকম ভাবে গিয়েছে, আবার এইভাবে করে ফিরে উল্টা থেকে গেছে, পিছনটা থেকে ফিরে হচ্ছে। সেম এজ দ্যাট, এখান থেকে গেছে, পিছন থেকে ফিরে এসেছে, এসে কারণে এটাও সেম, এখান থেকে গেছে, পিছন থেকে গিয়ে ফিরে এসেছে। উপর কথা সেম, প্রত্যেকটাই সেম না, প্রত্যেকটাই সেম, কোনোটাই আলাদা না। এখান থেকে গেছে, পিছন থেকে ফিরে এসেছে, এখান থেকে গেছে, পিছন দিক থেকে ফিরে এসেছে। এইটা হচ্ছে আমাদের অক্ষরেখা। এগুলো প্রত্যেকটা আমি যেটা দেখাচ্ছি এটা অক্ষরেখা। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য আমরা কি পাচ্ছি? এক নম্বর হচ্ছে পূর্ণবৃত্ত। পূর্ণবৃত্ত মানে পুরো সার্কেল, একদম 360 ডিগ্রি। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, অর্থাৎ একবার দুবার পুরো পার। এটার নাম হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা এটাকে আমরা বিষুব রেখা বলে। 0 ডিগ্রি অক্ষরেখাকে আমরা বলি নিরক্ষরেখা। 23 ডিগ্রি 23.5 ডিগ্রি রেখা আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা এটাকে আমরা বলি, নিচেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। উপরটাকে আমরা কি বলি? 67 ডিগ্রি উত্তর, একে আমরা বলি সুমেরু রেখা। কি বলি? সুমেরু। আর দক্ষিণটাকে বলি কুমেরু। এবার বুঝতে সুবিধা হবে। এবার নিরক্ষরেখা মাঝখানে, উপরে কর্কট, নিচে মকর। এখান থেকে উপরে সুমেরু, নিচেরটা কুমেরু। দক্ষিণ মেরুটাকে আমরা বলি কুমেরু, উত্তর মেরুটাকে বলি সুমেরু। উত্তর দিকে কর্কট আর দক্ষিণ দিকে মকর। অর্থাৎ মনে রাখ, কাঁকড়ার তলায় মাকড়সা, কাঁকড়ার তলায় মাকড়সা। কর্কট ক্রান্তি রেখা উপরে, মকর ক্রান্তি রেখা নিচে। এগুলি সবই পূর্ণবৃত্ত। এবার দেখো, এখানে আমি তোমাদের বলি, পৃথিবীটায় আমরা এই গোটাটা দেখলাম তো, পৃথিবীতে এখান থেকে শুরু করে এখানে 90 ডিগ্রি, সেম অ্যাজ দ্যাট এখানেও আছে, এখান থেকে আমার মাঝখান থেকে কেটে দিই, তাহলে উপরে যেতে হবে, নিচে যেতে হবে, সেম। তো এই জায়গাটাতে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যে কি এখান থেকে উপরে যেহেতু 90 ডিগ্রি, পৃথিবীর প্রত্যেক 1 ডিগ্রি গ্যাপ করে, 1 ডিগ্রি গ্যাপ করে উপরে যদি 90 ডিগ্রি হয়, তাহলে 1 ডিগ্রি গ্যাপ করে যদি উপরে আমরা যাই, তাহলে কটা থাকছে? 90টা। 1 ডিগ্রি গ্যাপ করে একটা রয়েছে, তাহলে উপরে 90 ডিগ্রি থেকে টোটাল রেখা উপরে কটা? উপরে টোটাল রেখা, টোটাল রেখা এখান থেকে এখানে যেতে কত? 90টা। তাহলে 90টা, ওর জন্য 90 ডিগ্রি। উপরে যদি 90 হয়, নিচে কত হবে? 90। তাহলে গোটা পৃথিবী কি, এটা হচ্ছে শুধু উপরের দিকটা কত? 90। উপরের দিকে যদি 90 থাকে, নিচে কত হবে? 90। তাহলে প্লাস আরেকবার নিরক্ষরেখা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তাহলে প্রত্যেক 1 ডিগ্রি গ্যাপ করে একটা রেখা টানা কল্পনা করা। প্রত্যেকটা 1 ডিগ্রি গ্যাপ করে একটা রেখা। তো 0 থেকে 1 চলে গেলে একটা, আবার 2 ডিগ্রিতে একটা, 3 ডিগ্রিতে একটা, 4 ডিগ্রিতে একটা, 5 ডিগ্রিতে একটা, এইভাবে 90 ডিগ্রি অবধি আছে। তো যদি 1 ডিগ্রি অন্তর অন্তর একটা রেখা হয়, তাহলে 90 থেকে কটা রেখা পড়বে? 90টা। তাহলে এই যে টোটাল রেখা উত্তর গোলার্ধে কত? 90টা। যেটা উত্তর গোলার্ধে আছে, দক্ষিণ গোলার্ধে ততটাই হবে, তাহলে 90টা টোটাল উত্তর আমাদের। এবার একটা কথা ছিল, আমরা 0 থেকে স্টার্ট, তাই না? 0 থেকে আমরা স্টার্ট করেছি, 0 থেকে 90। ঠিক আছে, অর্থাৎ 0টা আমরা একবার ঘুরে দিয়েছি, আবার এখান থেকে আবার এতদূর আমরা এসেছি, তখন এখান থেকে আবার 0 আমরা গুনতে গুনতে এসেছি, তাহলে আমার 0 কভার হয়েছে। এবার এখানে হিসাব করে দেবো, তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 180টা টোটাল অক্ষরেখা আমরা পেলাম। কিন্তু আমার 0 ডিগ্রি, এটা আমি কয়বার গুনেছি? একবার উপরে যেতে যখন গুনেছি একবার গোনা হয়েছে, আবার যখন নিচে এসেছি একবার গোনা হয়েছে, তাহলে টোটাল আমি কয়বার গুনেছি? দুবার।
তাহলে এখান থেকে যদি আমাকে 0 ডিগ্রিটা মাইনাস দিতে হয়, প্রপার গণনা করতে হবে, তাহলে 0 ডিগ্রি দুবার হয়েছে, তো দুবার থেকে তাহলে আমি দুবার 0 ডিগ্রিটা বাদ দিয়ে দিলাম, মাইনাস 170। এবার যখন আমি দুবারই বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে উপরটা বাদ চলে গেল, উপরে যখন গণনা করলাম সেটাও তখন বাদ চলে গেল, তখন গণনা করলাম। কিন্তু মাঝখানে তো একটা রেখা আছে যেটাকে আমরা নিরক্ষ রেখা বলছি, তাহলে এটা তো পুরোপুরি বাদ চলে গেল, এটা তো আমার বাদ দিলে হবে না, এটা তো আমাকে দিতে হবে প্লাস 179। পৃথিবীতে টোটাল অক্ষরেখার সংখ্যা কটা? 179। তো বৈশিষ্ট্য কি কি পেলাম? প্রথমত এটা হচ্ছে একটা পূর্ণবৃত্ত, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। 2 নাম্বার কি? অক্ষরেখাগুলি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যত যেতে থাকবে, অক্ষরেখার পরিমাণ বা যে আমাদের আয়তন সেটা কম হতে থাকে। দেখো এখানে যে বড় সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটার পর এখানে ছোট, এখানে ছোট, এখানে আরো ছোট, এখানে আরো ছোট, এখানে ছোট, এখানে সবচেয়ে ছোট। তো উপর নিরক্ষরেখা থেকে যখন অক্ষরেখাগুলি যখন নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যেতে থাকবে, অক্ষরেখাগুলি ক্রমশ ছোট, এটা কি ছোট হতে লাগছে। তাহলে এটাও মেরু আর এটাও মেরু, শুধু উপরে যাবো না, নিচে যাবে তো কমছে। এখানে দেখো, এখানে এখানে যেটা আছে এখানে তার থেকে কম, এখানে তার থেকে কম হবে, 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 এইভাবে করে কি কম কম করে নিচে আসতে হবে। যত উপরে যাবে তত নিচে হবে। সো এটা আমরা দ্বিতীয় পেলাম, যত নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যেতে থাকবে, অক্ষরেখার যে আয়তন, অক্ষরেখার যে দৈর্ঘ্য সেটা কতটা কমতে থাকবে, এবং মেরুতে গিয়ে এটা এতটা ছোট হয়ে যাবে যে এটা আর বৃত্ত থাকবে না। একদম প্রপার মেরু পয়েন্টে গিয়ে এটা কি আর বৃত্ত থাকবে না, এটা কি হয়ে যাবে? একটা বিন্দুতে পরিণত হবে, বিন্দু কিসে পরিণত হবে? বিন্দু বা পয়েন্ট। এটা আর it will be no more a circle, এটা আর একটা সার্কেল থাকবে না, অর্থাৎ অক্ষরেখাটায় আর সার্কেল থাকবে না, এটা এত ছোট হয়ে যাবে যে it will be turned into a point, it will be turned into a point। এই পয়েন্টটাকে যেহেতু বাংলায় বিন্দু বলে, আর যেহেতু এটা মেরুতে রয়েছে তার নাম কি হলো? মেরু বিন্দু। উপরটাকে বলে সুমেরু বিন্দু, নিচেরটাকে বলে মেরু বিন্দু। উপরটা কি সুমেরু বিন্দু, নিচেরটা কি মেরু। এতটুকু বোঝা গেল। তাহলে আমরা অক্ষরেখার আমরা বৈশিষ্ট্য কি পেলাম? আমরা একটু অক্ষরেখার বৈশিষ্ট্য গুলো আমরা একটু দেখে নিই। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো, এবার আমি এটাকে মিটে নিচ্ছি। আমি ম্যাথসটা আরেকবার দেখাচ্ছি, এখানে ছোট্ট করে স্লাইডে একটা ছোট্ট করে আমরা দেখে নিচ্ছি। এটা 0 ডিগ্রি, এটা 27 ডিগ্রি, এটা 66 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সেম অ্যাজ দ্যাট টু দিস। এখানে 90, এখানেও 90। নিরক্ষরেখা থেকে যত উপরে যেতে থাকবো, প্রতি 1 ডিগ্রিতে একটা করে রেখা, 90 ডিগ্রিতে 90টা করে রেখা, মুখোমুখি হিসাব। যদি 1 ডিগ্রিতে একটা করে হয়, 1 ডিগ্রি অন্তর অন্তর করে, তাহলে 90 ডিগ্রিতে 90টা রেখা, 0 থেকে 90, 90 প্লাস নিচেরটা, এটা গেল উপরেরটা, এবার নিচেরটা ধরবো প্লাস 90, 180। এবার আমরা 0 ডিগ্রি করেছি কয়বার? দুইবার। 0 ডিগ্রি থেকে উপরে গেছি, 0 ডিগ্রি থেকে নিচে এসেছি। এই 0 ডিগ্রিটাকে বাদ দেওয়ার জন্য 2 মাইনাস করে দিলাম, 178। কিন্তু দুইবার যদি মাইনাস করলাম তাহলে এইটা পুরোপুরি বাদ হয়ে গেল, তাহলে এটা পুরোপুরি বাদ দিতে চাই না। এটা কি? এটা কাজ হবে, যেহেতু এটা কাজ হবে এটার জন্য প্লাস 1। সো the total number of the parallels will be 179. আচ্ছা, অক্ষরেখার ইংরেজি নাম কি? প্যারালেলস। প্যারালেলস সমান্তরাল তোমরা জানো, প্যারালেল ভাবে চলছে, দেখো এটা একে অপরের সমান্তরালে রয়েছে, তাই এটা ইংরেজি নামটা খুব সহজ, প্যারালেলস। ঠিক আছে, এছাড়া লংজিটিউড ল্যাটিটিউডও বলা হয়, তবে ওটা দরকার নেই, প্যারালেলস। তো অক্ষরেখা কি বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে পূর্ণবৃত্ত, পূর্ণবৃত্ত। 2 নাম্বার কি? নিরক্ষর অঞ্চল থেকে মেরুর দিকে যত যাবে সেটা ছোট হতে থাকবে, অর্থাৎ নিরক্ষ টু মেরু অক্ষরেখা কি হবে? ছোট হবে। 3 নাম্বার, যখন একদম প্রপার 90 ডিগ্রিতে পৌঁছে যাবে, 90 ডিগ্রি মেরুতে যখন পৌঁছাবে, এটা আর কি বৃত্ত থাকবে না, মেরুতে বৃত্ত থাকবে না, কি হয়ে যাবে? পয়েন্ট। এটাকে আমরা বলি
সুমেরু বিন্দু, এটাকে বলি আমরা সুমেরু বিন্দু। আচ্ছা, তাছাড়া কি বলতে পারি, নিরক্ষরেখা, নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি, এটাকে আমরা বিষুব রেখাও বলি। নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা। বিষুব কথার একটা অর্থ হলো দিন ও রাত সমান। যেহেতু এটা পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, সারা বছর প্রায় সূর্যরশ্মি এখানে 90 ডিগ্রিতে কিরণ, অর্থাৎ লম্ব ভাবে কিরণ পড়ে। সূর্যরশ্মি ডাইরেক্ট ইন্টারঅ্যাকশনে আসে, সেজন্য এই জায়গাটা টেম্পারেচার অত্যন্ত বেশি হয়। এবং যেহেতু ডাইরেক্ট এখানে সানরাইজ হয়, এখানে মাঝখানে পড়ে, উপরে কিন্তু সমান হবে। একদম মাঝখানে যদি পড়ে রেখা, আলো মাঝখানে পড়ে, তাহলে উপরেও যেমন হবে, নিচেও তেমন হবে। অর্থাৎ এখানে দিনও যেমন হবে, রাতও তেমন হবে। অর্থাৎ একে বলা হয় দিন ও রাত সমান। কথার অর্থ হলো দিন ও রাত্রি সমান। এটার প্রপার্টি আছে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, এই দুটি দিনকে আমরা বলি বিষুব রেখার উপর। এই দুটি দিনে বিষুব রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। একটা হচ্ছে কি 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। একুশে মার্চ সেপ্টেম্বর একটা কি, এটাকে আমরা বলি বসন্তকালীন বিষুব, এটাকে আমরা বলি জল বিষুব। এটাকে আমরা বলি বসন্তকালীন বিষুব, এটাকে আমরা বলি কি জল বিষুব। অর্থাৎ এটার নাম হচ্ছে বিষুব কথার অর্থ কি দিন ও রাত্রি সমান। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর দিনটিতে সূর্যরশ্মি নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, এবং এটার জন্য উত্তর গোলার্ধে 12 ঘন্টা দিন এবং দক্ষিণ গোলার্ধে 12 ঘন্টা রাত, আবার সেই ম্যাচের উপরে 12 ঘন্টা দিন, উপরে 12 ঘন্টা রাত, নিচে 12 ঘন্টা দিন থাকে। অর্থাৎ 12 ডিভিশন করে চলতে থাকে। যেহেতু 12 ডিভিশন করে চলে, তাই দিন ও রাত সমান। এটার জন্য আমরা কি বলি, এই বিষুব দিনই বিষুব রেখার উপর সূর্যরশ্মি লম্ব কিরণ দেয়, সেদিন কি হয়, দিন ও রাত্রি সমান হয়ে থাকতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার এখন শেষ কতগুলো জানতে হবে। সূর্য যেহেতু পৃথিবী প্রদক্ষিণ করে সূর্যকে, দুটো জিনিস জানতে হবে। একটা কি, একটা তোমাদেরকে দেওয়া অনুসুর অবস্থান, একটা দেওয়া অপসুর অবস্থান। অনুসুর এবং অপসুর অবস্থান, এটা হচ্ছে আমাদের সূর্য। এটা হচ্ছে আমাদের সূর্য, হেভি চল সূর্য। এটা হচ্ছে আমাদের কক্ষ। সেম হয়ে গেল না, সেম করলে ভালো হবে। পৃথিবীর কক্ষপথে থাকে পৃথিবী গোলাকার না উপবৃত্তাকার। এখান থেকে আমরা কি নিতে পারি, পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন, উপবৃত্তাকার। কক্ষপথ কি, উপবৃত্তাকার, উপবৃত্তাকার, অর্থাৎ এক কথায় ডিমের মতো। পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন, উপবৃত্তাকার বা ডিমের মতো। এখানে আমরা দুই জায়গাটা আমাদের দেখাবো। একটা হচ্ছে এই জায়গাটা, আর একটা দেখাবো এই জায়গাটা। এইখানে দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা বেশি না এই জায়গাটা বেশি। এটা হচ্ছে আমি ধরলাম এটা এ, এটা বি, অর্থাৎ এটার বেশি দূরত্ব, এটার বেশি দূরত্ব, এটার বেশি দূরত্ব। এই দুটার একটা পারফেক্ট দিন আছে কি, একটা আমি দিনটাকে তোমাদেরকে এই সময় দেখে নাও কি হয়। যেহেতু আমাদের পৃথিবীটা এইভাবে করে আছে, আমি প্রথমেই বললাম, এটার জন্য এই জায়গাটা আমরা কি দিব, নর্থ, এটা সাউথ, তাই তো। এটা কি দিলাম নর্থ, এটা কি দিলাম সাউথ, না এই জায়গাটা এটা একটু উল্টে দিলাম। এটা নর্থ, এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ। আচ্ছা, এইভাবে করে প্রদক্ষিণ করতে করতে আসছে তো মোট কথা 3.5 ডিগ্রি খেলে থাকলো। তুমি এত বুঝতে পারো তো 3.5 ডিগ্রি। আমি এটা পৃথিবী
পৃথিবীটা মাঝখান দিয়ে গেল, এটাকে আমি এদিকে চলে বা এদিকে চলে ব্যাপার না, মোট কথা আমার ডিফারেন্স করে 66 ডিগ্রি সেই হিসাবে দেখা যে এই যে জায়গাটা এটা দূরত্ব হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। আবার এই জায়গাটার দূরত্ব কত? 14,70,00,000 কিলোমিটার। এই দুই দিন, একদিন পৃথিবী থেকে সূর্য দূরত্ব কম, আরেকদিন পৃথিবী থেকে সূর্য দূরত্ব বেশি। এই জায়গাটা বুঝতে হবে কি, টোটাল দিনটা এটা হচ্ছে আমাদের 3rd of January, এটা হচ্ছে 4th of July, 4th of July, 4th of, আচ্ছা এটাকে আমি আরেকবার বলছি নাকি বুঝতে সুবিধা হবে না, এরকম অক্ষর এটা কিছু জানতে পারে। আচ্ছা আরেকবার পড়ে দিচ্ছি, ঠিক আছে এটা আরেকবার পড়ে দিচ্ছি। সূর্য, সূর্যের পর থেকে এই জায়গা, তাহলে দেখো আগের তিনটার সাথে তোমরা মিল পাবে। এই জায়গাটা একটা সূর্য, এই জায়গাটা এই জায়গাটা পৃথিবী, এই জায়গাটা পৃথিবীতে কেমন ভাবে রয়েছে এইরকম ভাবে, অর্থাৎ এই জায়গাটা নর্থ, এই জায়গাটা সাউথ, এই জায়গাটা নর্থ, এই জায়গাটা সাউথ। এটা ডিস্টেন্স কম, এটা ডিস্টেন্স বেশি। এটাকে এই ছবিটাকে একটু উল্টা করে করলাম, মিরর ইমেজ করেছিলাম আগেরবার, ওটা জন্য হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে। এটা একদম প্রপার ইমেজ যেটা দেখাচ্ছে পৃথিবীর কক্ষের আকৃতি কি উপবৃত্তাকার। উপবৃত্তাকার কক্ষ বলে পৃথিবীর সূর্যকে 12 পাশে প্রদক্ষিণ করে, তাই তো? এবং এই সময় কি হয়, এই দিনটা যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, এটাকে আমরা বলি অপসূর অবস্থান। অপসূর অবস্থান, অসুর না কিন্তু অপসূর। অপ কথার অর্থ হচ্ছে দূরে, আর সুর কথার অর্থ হচ্ছে সূর্য। অর্থাৎ যেদিন সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে সেটাকে আমরা বলি অপসূর। and whereas on the other hand, এই জায়গাটা পৃথিবীর দূরত্ব সবচেয়ে কাছে, এটাকে আমরা বলি অনুসূর। অনু কথার অর্থ কাছে এবং সুর মানে সূর্য, অর্থাৎ যেদিন পৃথিবী এবং সূর্যের দূরত্ব খুব কাছাকাছি হয় তাকে আমরা বলি অনুসূর অবস্থান। এই দিন এটা হয় 14 কোটি, সরি এদিন এটা হয় 15,20,00,000 কিলোমিটার, 15,20,00,000, আর এদিন এটা হয় 14,70,00,000 কিলোমিটার। অন এন অ্যাভারেজ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার, 15 crores। কিন্তু এদিন এটা বেড়ে যায় এবং এদিন এটা বেড়ে কি হয় 15,20,00,000 এবং এটা হয় 14,70,00,000। অন এন অ্যাভারেজ 15 কোটি। এই দিন কি হয়, আমরা পৃথিবী, আমরা ভারতবর্ষ কোথায় আছে? আমাদের ভারতবর্ষ কিন্তু আছে উত্তর গোলার্ধে। পৃথিবী থেকে আমরা দেখি পৃথিবীর এই জায়গাটা হচ্ছে আমার উত্তর গোলার্ধে। এই সময় দেখো এই দিনটা হচ্ছে 4th of July, আর এটা হচ্ছে 3rd January। আমাদের দেশে কিন্তু জুন জুলাই বিভৎস হবে, এখন স্টিল না। এবার কি হয় 4 জুলাই এই জায়গাটাতে আমাদের কি হয়, আমরা আমাদের দেশে দেখি বিরাট পরিমাণে গরম পড়েছে। গরম পড়ার কারণ একটাই, কারণ হচ্ছে যে এই 4ঠা জুলাই যে দিনটা, এই দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি হয় ঠিকই, কিন্তু উত্তর গোলার্ধে ডাইরেক্ট সানবেস পড়ছে। জুলাই মাসে এই উত্তর গোলার্ধ যেহেতু সূর্যের দূরে আছে একটু সামনাসামনি, সাপোজ ধরো আমার এই কুমিটা, আমার এই কুমিটা, আমার কুমির উপর রোদ আসছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা হচ্ছে আমার নর্থ পোল, এটা আমার ধরে নাও সাউথ পোল, এটা আমার নর্থ পোল। তো এই সাউথ পোল যদি সূর্য ওদিকে আছে, তাহলে এদিকে যদি ডাইরেক্ট আমার রেস পড়ে, এই জায়গাটা গরম হবে, নর্থ পোলটা ঠান্ডা হবে। আবার যদি সূর্য এদিক থেকে আসে তাহলে এইদিকে ডাইরেক্ট রেস পড়বে, এটা আমার কি হবে, ঠান্ডা হবে। পৃথিবীটা দেখো আমার এই কুমির মতোই আছে, টেরা, যেহেতু টেরা আছে এবং এই জন্য এই জায়গাটাতে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে জুলাই মাসটাতে কি হয়, সূর্য আমাদের থেকে দূরে আছে কিন্তু যেহেতু সানরাইজটা ডাইরেক্ট আমাদের ভারতবর্ষে এসে পড়ছে, সেটার জন্য জুন জুলাই মাসে আমাদের দেশে প্রচন্ড গরম পড়ে। এবং যখন 3rd জানুয়ারিতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু কাছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু কাছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই সময় নর্থ পোলটা দেখো বাইরে বেরিয়ে আসছে, অর্থাৎ ভারত কিন্তু যেমন বললাম যে এই দিনটাকে আমি দেখাচ্ছি, এইটা সাউথ পোল, এটা আমরা ভারতবাসী। এখানে আমার এখানে ডাইরেক্ট সানরাইজ পড়ছে, এই জায়গাটা গরম হবে, এই জায়গাটা সানরাইজ পড়বে, এই পড়ছে এবং এই জায়গাটা ঠান্ডা হবে। সেম অ্যাজ দ্যাট এই জায়গাটা তো কি হচ্ছে
সূর্যরশ্মি কোথায় পড়ছে? এই সাউথার্ন হেমিস্ফিয়ারে ভালোভাবে পড়ছে, এবং এখানে কোথায় পড়ছে? নর্দার্ন হেমিস্ফিয়ারে ভালোভাবে পড়ছে। যেহেতু এখানে সাউথার্ন হেমিস্ফিয়ারে ভালো করে পড়ছে, এবং এই জায়গাটা ভারত যেহেতু উত্তর গোলার্ধে সেটা বাইরের দিকে চলে আছে, তো ছিটে ফোটা কিছুটা পড়ছে, কিন্তু ছিটে ফোটা এই জায়গাটাতে পড়ছে। এই জন্য এই 3 জানুয়ারিতে আমাদের এখানে শীতকাল, এবং এই 4 জুলাই আমাদের আমরা দূরে থাকছি, তাও কি 4 জুলাই আমাদের এখানে বিভৎস গরমকাল পড়ে। তো অনুসর এবং অবসর অবস্থান করতে হয় মহাজাগতিক ঘটনা, দেখতে হয় 4 জুলাই, এটা হয় জানুয়ারি। এছাড়া তোমাদের কয়েকটি জিনিস বোঝানো হয়েছে। এই জুলাই মাসের আগে একটা দিন আসে, এটা হচ্ছে কি আমাদের 21শে জুন। 21শে জুন দিনটাতে কি হয়? সূর্যরশ্মি এই রেখাটার উপর, অর্থাৎ কর্কটক্রান্তি রেখার উপর 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। 21শে জুন কি হয়? সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। এই দিনটাকে আমরা বলি কর্কট সংক্রান্তি। সংক্রান্তি কথার অর্থ হচ্ছে শেষ দিন, মাসের শেষ দিন। এবং 21শে জুন দিনটাতে এখানে দেওয়ার পর সূর্য আবার এখান থেকে দক্ষিণাঞ্চল হয় এবং আবার সেটা নিচে ফিরে আসে, এবং মকর সংক্রান্তি এই জায়গায় মকর ক্রান্তি রেখায় আস্তে আস্তে সেটা লেগে যায় প্রায় 6 মাস পর। এটা হয় 22শে ডিসেম্বর। অর্থাৎ 22 ডিসেম্বর আমাদের এখানে কি যেমন পরিকল্পনা হয় না, মকর সংক্রান্তিতে গুড্ডি আমরা ওটাই জাস্ট লাইক দ্যাট। এটা 21শে জুন, এটা হয় মকর সংক্রান্তি, এরপর হয় মকর সংক্রান্তি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা ওই জায়গাতে যাব। অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। এবার হচ্ছে কি আমাদের একটু দেখে নিতে হবে। দেখি, এটা হচ্ছে আমাদের এই পৃথিবীটা যে রয়েছে, এখানে বিভিন্ন রেখা রয়েছে। আমি বললাম 0 ডিগ্রি। সূর্যরশ্মি এখানে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, প্রায় লম্বভাবে, অর্থাৎ কোনো দিন 88 ডিগ্রি 80 ডিগ্রি, কোনোদিন 88 ডিগ্রি, কোনোদিন 86 ডিগ্রি, কোনোদিন 87 ডিগ্রি, কোনোদিন 89 ডিগ্রি, কোন দিন 2 দিন বছরে 90 ডিগ্রি, 2 দিন only 2 days 90 ডিগ্রি। তো অন এন অ্যাভারেজ আমরা 390 এর কাছাকাছি। তো অন এন অ্যাভারেজ প্রায় আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি ভাবে পড়ে। এই দুটো দিন কি 21শে মার্চ, 21st মার্চ, 23rd সেপ্টেম্বর। এটা কেন হয় এবার উপরটাতে আমরা কি বললাম, প্রত্যেকটা রেখাকে আলাদা আলাদা কালিতে দেখা, সেটা বুঝতে সুবিধা হয়। উপর এই জায়গাটাতে কি আছে? 36 ডিগ্রি উত্তরে, 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি সাউথ, তাই তো? এবার এই দুটাই আমার, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস বললাম, উপরে এখানে লিখে রাখো কর্কট সংক্রান্তি। সংক্রান্তি কথার অর্থ হচ্ছে মাসের শেষ দিন। আর একটা হলো মকর সংক্রান্তি। একটা কর্কট, একটা মকর। উপরটা কর্কটক্রান্তি রেখা, একটা মকর ক্রান্তি রেখা। আর সংক্রান্তি মানে শেষ দিন, তাহলে ধরে নাও এটা এখানে সূর্যের শেষ দিন। সূর্য মামা এখানে বেড়াতে এসেছিল, খাবার দাবার খেয়ে বাড়ি ফিরে যাবে। তো যেদিন বাড়ি ফিরছে সেটা সংক্রান্তি, মকর সংক্রান্তি। কর্কট সংক্রান্তি হয় 21শে জুন, আর মকর সংক্রান্তি হয় 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর এদিন যেহেতু এবার বলছি। আচ্ছা, এটা একটু আগে বলে দিই, তারপর আপনার কাছে আমি 22শে ডিসেম্বর থেকে শুরু করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। সূর্যরশ্মি পৃথিবীটা নিজের অক্ষপথ থেকে অক্ষতে ঘুরতে ঘুরতে কক্ষপথেও ঘুরছে, অক্ষতে ঘুরতে ঘুরতে কক্ষপথে ঘুরছে, এবং কক্ষপথে ঘুরতে ঘুরতে 22শে ডিসেম্বর দিনটিতে পৃথিবী পৃথিবীর যে এই মকর ক্রান্তি রেখা, এটা সূর্যের একদম সামনে চলে আসে। অর্থাৎ পৃথিবী নিজ কক্ষেও ঘুরছে, সাথে কক্ষেও ঘুরছে। এইভাবে ঘুরতে ঘুরতে পৃথিবী 22শে ডিসেম্বর এমন দিনটিতে আসবে যেদিন সূর্যরশ্মি এই রেখাটার উপর লম্বভাবে কিরণ দেয়। মানে একদম প্রপার এখানে স্টে করে। অর্থাৎ সূর্য কোথা থেকে আমাদের এই জায়গাটা মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে স্টে করে। এটা কি 22শে ডিসেম্বর। এটা কি মকর সংক্রান্তি, অর্থাৎ এখানে শেষ দিন। এই দিনের পর থেকে সূর্যের আবার উত্তরায়ণ চালু হয়, কারণ পৃথিবী দক্ষিণ করছে, আবার এখান থেকে ঘুরে তো আবার এই জায়গাটা আসবে। এখান থেকে এবার সূর্য ধীরে ধীরে উত্তর দিকে যাত্রা
শুরু করে। এখান থেকে এবার ধীরে 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 পূর্বে শুরু। এবার ডিসেম্বর থেকে এবার গুণ, এখান থেকে যেতে এখানে, আচ্ছা এখান থেকে ধরো এখান থেকে এখানে যেতে এবার এখানে আসবে। আমি কি বলেছিলাম দুটো দিন হয়, এখানে দেখো বিশু 2 দিন হয় কি 21শে মার্চ 23শে সেপ্টেম্বর, 21 মার্চ, আরেকটা হয় কি 23rd অফ সেপ্টেম্বর, এই দুদিন। এবার দেখো 22 ডিসেম্বর, ডিসেম্বর থেকে জানুয়ারি 1 মাস, জানুয়ারি টু ফেব্রুয়ারি 2 মাস, ফেব্রুয়ারি টু মার্চ 3 মাস, এই যে 21 মার্চ প্রপার 3 মাসের হিসাব আমরা এখানে পেয়ে গেলাম। সূর্য এবার এখান থেকে করতে করতে এই জায়গাটাতে চলে এসেছে, সূর্যের এখন স্থানান্তরণ অর্থাৎ মকর ক্রান্তি রেখা থেকে টাটা বাই বাই বলে এবার চলে আসলো এই দিনটিতে, চলে আসলো এখানে। এই দিন কি হয়ে গেল, এই বিষয়টা আমার কমপ্লিট। 21শে মার্চ এখানে চলে আসলো। 21শে মার্চে যাওয়ার পর এবার এটা তো আবার উপরে যাবে, এখানে যাবে, নাহলে তো কর্কট সংক্রান্তি হবে না। কর্কট সংক্রান্তি এবার দেখাচ্ছে। এটা তাহলে কত গেল 3 মাস, 3m 3 মাস। এবার এখান থেকে আবার উপরে যাবে, অর্থাৎ 21শে মার্চের পর আরো 3 মাস, মার্চ, মার্চ থেকে এপ্রিল 1 মাস, এপ্রিল থেকে মে, মে থেকে জুন, উপরে কত চলে গেল 21 জুন। দেখেন তাহলে এটা কি 21 জুন। এখান থেকে সূর্য এবার এখানে গিয়ে বসে, সূর্য যদি এখানে গিয়ে বসে তাহলে এখান থেকে আবার এখানে যাচ্ছে, এখানে কত লাগছে 3 মাস। তাহলে এখান থেকে এখানে যেতে টোটালি কত লাগছে 3m প্লাস 3m, 3 মাস প্লাস 3 মাস 6 মান্থস। এখান থেকে এখানে যেতে যাচ্ছে, অর্থাৎ কর্কট সংক্রান্তির 6 মাস পরে কি হয় মকর সংক্রান্তি, আবার মকর সংক্রান্তির 6 মাস পরে কর্কট সংক্রান্তি। এবার এই দিন এখানে যেদিন এখানে চলে আসলো 21শে জুন, এই 21শে জুনের পর থেকে কিন্তু সূর্য এবার ধীরে 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 আবার নামতে শুরু করে। এবার যখন নামবে ওই জায়গাটা দেখা যাবে, এবার সূর্য আবার নামবে, তাহলে যে থেকে 3 মাস লাগে, আসতেও 3 মাস। এবার এখান থেকে আসছে 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 আসছে, এবার এই জায়গাটা যখন আসবে এবার জুন থেকে জুলাই 1 মাস, জুলাই থেকে সেপ্টেম্বর 2 মাস, সেপ্টেম্বর থেকে সরি জুন, হ্যাঁ 21শে জুন, জুন থেকে জুলাই 1 মাস, জুলাই থেকে অগাস্ট 2 মাস, অগাস্ট থেকে সেপ্টেম্বর 3 মাস। তাহলে এবার এই দেখো 23শে সেপ্টেম্বর, এই দিনটা আমরা পেয়ে গেলাম। 23শে সেপ্টেম্বরে আবার সূর্য এখানে এসে হ্যালো বলে যাবে, হ্যালো कैसे हो, হ্যালো গাইস জানি হো, এই যে এখান থেকে আসবে এবং এখানে চলে আসবে কত 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বরের পর এখানে সূর্য থামবে না, একে হাই বলে বললেন আবার নিচে যাবে। এবার সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর টু ডিসেম্বর 3 মাস। তাহলে এখান থেকেও 3m, এখান থেকেও আবার সূর্য চলে আসলো, এটা হচ্ছে কি 3m। অর্থাৎ 1 বছর আমি হিসাব দিলাম যে এখান থেকে যেতে 6 মাস, ওখান থেকে আসতে 6 মাস। এবং কয়েকটা দিন আমাদেরকে মনে রাখতে হবে কি, যে দুদিন সূর্য এই জায়গাটাতে আসে, এই দুদিন এই জায়গাটার নাম হচ্ছে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। কি করে হলো 3 মাস গ্যাপে গ্যাপে। আবার এই জায়গাটা 22শে ডিসেম্বর, এটা হয় 21শে জুন। আবার এই দুটো করে রাউন্ডে চলতে থাকে এবং এই 22 ডিসেম্বর দিনটা মকর সংক্রান্তি বলে। এবং এই দিন যেহেতু সূর্য রশ্মি এটার উপর পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিরণ দেয়, সেটার জন্য এই দিন দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হয়ে থাকে, সবচেয়ে বড় দিন হয়ে থাকে। তো বড়দিন বা ক্রিসমাস একই না, যেহেতু একই না সেটার জন্য দেখবে। আর অস্ট্রেলিয়া, ওশিয়ানিয়ার যে কান্ট্রিজ গুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত দক্ষিণ গোলার্ধে, সেগুলো কি মূলত দক্ষিণ গোলার্ধে। সেই জন্য তুমি একটা জিনিস দেখবে, এই জায়গাটা থেকে একটু আগে অনুসরণ অবস্থান করলাম, পৃথিবী হেরে গেছে এবং যেহেতু উত্তর গোলার্ধে আমরা দক্ষিণ গোলার্ধে পড়া, তো এই জায়গাতে কি হচ্ছে ডাইরেক্ট সানরাইজ পড়ছে। এই ডিসেম্বরে যদি দক্ষিণ গোলার্ধ থেকে এই জায়গাটা সামার, এই জায়গাটা উইন্টার। ডিসেম্বরের টাইমে এখানে উইন্টার, এখানে সামার। আর যেহেতু অস্ট্রেলিয়া এই জায়গাটাতে রয়েছে, সেটার জন্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এমন একটা দেশ যেটা ডিসেম্বর অর্থাৎ গ্রীষ্মকালে সামার টাইমে তারা কি করে, কিন্তু তারা ক্রিসমাস উৎসব পালন করে। দিস ওয়াজ দ্য অবজেক্টিভ কোশ্চেন।
এর পরবর্তীকালে তোমাদেরকে আমি দেখাই যে কি করে এটা হয়। তো 22 ডিসেম্বর এটা হয়ে গেল মকর সংক্রান্তি, এরপর আবার হয়ে যাবে কর্কট, কর্কট থেকে মকর। আশা করি তোমাদের এই ভিডিওটা বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। আমি যত সহজ করে পেরেছি বলেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অক্ষরেখার গণনা পরের দিন আমরা জানবো দ্রাঘিমা রেখা ব্যাপারে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।